আচ্ছা, আমরা গতদিন অ্যালকিনের সমস্ত জুতো বিক্রিয়া করেছিলাম এক এক করে। তা আজকে তার পরবর্তী যে বিক্রিয়াগুলো আছে করব 2 নম্বরে। আচ্ছা, অ্যালকিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেক বিক্রিয়া ওজোনোলিসিস বিক্রিয়া। আজকে আমরা অল ডিটেলস ওজোনোলিসিস বিক্রিয়া, ওজোনোলিসিস বিক্রিয়াটা করি। ওজোনোলিসিস বিক্রিয়া। আচ্ছা, প্রথমে বিক্রিয়াটা টিকার আকারে আমরা লিখি। কোনো অ্যালকিনকে CHCl3 ক্লোরোফর্ম বা CCl4 কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবীভূত করে ওজোন সহ ওজোন ব্র্যাকেটে O3 সহ বিক্রিয়া ঘটালে ওজোনাইড জুত যৌগ গঠিত হয়। ওজোনাইড জুত যৌগ গঠিত হয়। উৎপন্ন যৌগকে জিঙ্ক চূর্ণ, Zn চূর্ণ ও জল বা CH3COOH অ্যাসিটিক অ্যাসিড সহ বিক্রিয়া ঘটালে আর্দ্র বিশ্লেষিত হয়ে কার্বনিল যৌগ উৎপন্ন করে। কার্বনিল যৌগ উৎপন্ন একে ওজোনোলিসিস বিক্রিয়া বলে। ওজোনোলিসিস বিক্রিয়া বলে। আচ্ছা, আমরা এক এক করে 2 ধাপে বিক্রিয়াটা করব। যে প্রথম স্টেপে ওজনের সঙ্গে বিক্রিয়া, আর পরের স্টেপে জিঙ্ক চূর্ণ আর জল বা অ্যাসিটিক অ্যাসিড কখনো লাগতে পারে, এইটা দিয়ে বিক্রিয়াটা ঘটবে। ওভারঅল বিক্রিয়াকে আমরা কী নামে ডাকবো? ওজোনোলিসিস বিক্রিয়া। আচ্ছা, আগে বিক্রিয়াটা ধাপে ধাপে শিখি, তারপরে আমরা এর সরাসরি উত্তর লেখার নিয়মটা জানব। ওজোনোলিসিস বিক্রিয়া হচ্ছে অ্যালকিনের সঙ্গে ওজনের বিক্রিয়া, O3 ওজনের বিক্রিয়া। আর দ্রাবক রূপে হয় ক্লোরোফর্ম কিংবা কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করা হয়। আচ্ছা, বিক্রিয়াটা আমরা লিখি। আর CH ডবল বন্ড CR2, কোনো একটা অ্যালকিন আছে, আর CH ডবল বন্ড CR2, এই একটা অ্যালকিন। আচ্ছা, আগে বিক্রিয়াটা দেখো, পরে লিখবে তোমরা। 1 নম্বরে O3 দ্রাবক রূপে O3 ওজন, যেখানে CCl4টা দ্রাবক, বিকারক হচ্ছে O3 ওজন, আর কার্বন টেট্রাক্লোরাইড বা কখনো ক্লোরোফর্ম আমরা লিখতে পারি। অ্যালকিনের সঙ্গে ওজনের বিক্রিয়াকে আমরা বলি ওজোনোলিসিস বিক্রিয়া। অ্যালকিনের সঙ্গে ওজনের বিক্রিয়াকে বলা হয় ওজোনোলিসিস বিক্রিয়া। আচ্ছা, নিয়ম:
O3 ওজনে 3খানা অক্সিজেন পরমাণু আছে। কটা আছে? 3টে। প্রথমে এই ডবল বন্ডে O3টা যুক্ত হবে, অ্যালকিনে O3টা যুক্ত হবে কিভাবে? না, 3টে অক্সিজেনের 2টো অক্সিজেন প্রত্যেকটা কার্বনে একটা একটা করে যোগ হবে, আর তার মাঝখানে লাগবে আর একটা অক্সিজেন। আমরা বিক্রিয়াটা লিখি, RCH CR2। প্রথমে ডবল বন্ড আমরা লিখব না, ডবল বন্ডটা লিখব না, আর যে যেমন আছে তাই থাকবে, ডবল বন্ডটা আমরা বসাবো না, CR2। আচ্ছা, প্রত্যেকটা কার্বনে একটা করে অক্সিজেন জুড়ে দেয়, প্রত্যেকটা কার্বনে একটা করে অক্সিজেন দিয়ে তাদের মাঝখানে একটা বন্ড, তাদের মাঝখানে একটা বন্ধন, আর 2টো কার্বনের মাঝখানে আর একটা অক্সিজেন, 2টো কার্বনের মাঝখানে আর একটা অক্সিজেন। প্রত্যেকটা কার্বনে একটা করে অক্সিজেন আর 2টো কার্বনের মাঝখানে একটা অক্সিজেন। এই ব্রিজের মতন একটা যৌগ গঠিত হবে। O3তে 3টে অক্সিজেন আছে, প্রত্যেকটা কার্বনে একটা করে O, তাদের মাঝখানে বন্ড, আর 2টোর মাঝখানে আর একটা অক্সিজেন। এই যৌগটার নাম হচ্ছে ওজোনাইড, ওজোনাইড যৌগ, যৌগটার নাম হচ্ছে ওজোনাইড, ওজোনাইড। আচ্ছা, যে যৌগটা আছে একে পরবর্তী স্টেপে জিঙ্ক চূর্ণ ZN অবলিক জল বা অ্যাসিটিক অ্যাসিডও ব্যবহার করা যেতে পারে, জল বা জলের অল্টারনেটিভ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, জিঙ্ক চূর্ণ অবলিক জল বা অ্যাসিটিক অ্যাসিড। সেকেন্ড স্টেপটাকে আমরা বলি এর আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। প্রথম স্টেপটা ওজনের বিক্রিয়া, দ্বিতীয় স্টেপটা আর্দ্র বিশ্লেষণ। আচ্ছা, দ্বিতীয় স্টেপের এটা বলে দেই, এই মাথার যে অক্সিজেনটা এটাকে বাদ দিয়ে দাও, দিয়ে বাকি অংশটাকে সমান দুভাগে ভাগ করো, যাতে প্রত্যেকের ভাগে একটা করে অক্সিজেন পড়ে। মাথার অক্সিজেনটা বাদ দিয়ে দাও, এই যে এইটা এইদিকে একটা পার্ট হয়ে গেল, এটা এইদিকে একটা পার্ট হয়ে গেল, 2টো অংশ হয়ে যায়। তাই 2টো উত্তর আমরা পাবো, এই যে লিখি, একটা উত্তর হবে RCH, ওটাকে লিখতে হয় ডবল বন্ড O, আর একটা হবে R2C, ওটাকে লিখতে হয় ডবল বন্ড O। কার্বনের 4 হাত পূরণ করার জন্য ওগুলাকে সমস্ত লিখতে হবে ডবল বন্ড O, RCHO যুক্ত R2C ডবল বন্ড O। এই হচ্ছে কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ অ্যালডিহাইড আর কিটোন, অ্যালডিহাইড পাবো, কিটোনও পাবো, বা একই সঙ্গে অ্যালডিহাইড আর কিটোন দুটোই পাওয়া যাবে। সেটাকেই বলা হয় ওজোনোলিসিস বিক্রিয়া। ওজোনোলিসিস বিক্রিয়া প্রথমে O3 যুক্ত হলে এই ব্রিজের মতন একখানা যৌগ গঠিত হয়, যাকে জিঙ্ক চূর্ণ আর জল দিলে 2টো অংশে সেটা ভাগ হয়ে যায়। আচ্ছা, আমরা কার্বন বসিয়ে পুরো উদাহরণটা কমপ্লিট করি। যেমন CH3 CH ডবল বন্ড C CH3 হোল 2, এই ধরনের কোনো একটা অ্যালকিন আছে, কোনো একটা অ্যালকিন। প্রথম স্টেপে O3 দ্রাবক রূপে ব্যবহার করা হয় CCl4, CCl4। আচ্ছা, ওজন, তাহলে ডবল বন্ডটা আমরা লিখব না, প্রত্যেকটা কার্বনে একটা করে অক্সিজেন আর 2টোর মাঝখানে আর একটা অক্সিজেন, তাহলে CH3 CH C CH3 হোল 2, যেমন আছে তাই লিখলাম। প্রত্যেকটা কার্বনে একটা করে অক্সিজেন আর 2টোর মাঝখানে আর একটা অক্সিজেন, প্রত্যেকটা কার্বনে একটা করে অক্সিজেন আর 2টোর মাঝখানে আর একটা অক্সিজেন। এটাকে ZN অবলিক জল, জিঙ্ক চূর্ণ আর জল যদি দেওয়া হয়, এই যে মাথার যে অক্সিজেনটা এটা বাদ যাবে, বাকি অংশটাকে সমান দুভাগে আমরা ভাগ করে দিই, তাহলে এইটা একটা পার্ট উত্তর আসবে আর এটা আর একটা পার্ট উত্তর আসবে। CH3 C
CH ডবল বন্ড ও, এটা একটা যৌগ, প্লাস CH3 হোল টু সি ডবল বন্ড ও, এটা আর একটা উত্তর। এটা অ্যালডিহাইড, এটা কিটোন, বা একই সঙ্গে দুটো অ্যালডিহাইড বা দুটো কিটোনও হতে পারে। অ্যালকিনের সঙ্গে প্রথমে ওজনের বিক্রিয়ায় ওজোনাইড যৌগ পাওয়া যায়, যাকে জিঙ্ক চূর্ণ জল দিয়ে বিক্রিয়া ঘটালে অ্যালডিহাইড এবং কিটোন দুটোই একই সঙ্গে পাওয়া যায়, যাকেই আমরা বলি ওজোনোলিসিস বিক্রিয়া। এবারে আসা যাক EX। আমরা ওজোনোলিসিসের সরাসরি বিক্রিয়াত পদার্থটা লিখব সরাসরি। তখন নিয়ম হচ্ছে এই যে পরপর দুটো বিকারক দেওয়া থাকবে O3 এবং পরের স্টেপে জিঙ্ক আর জল থাকলে সরাসরি উত্তর লেখা নিয়ম, ডবল বন্ড কাটো, দুদিকে দুটো অক্সিজেন লাগিয়ে দাও, তাহলেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে। আচ্ছা EX বসাও, CH3 CH ডবল বন্ড CH2, এক নম্বরে O3 আর দু নম্বরে জিঙ্ক অবলিক জল, O3 আর জিঙ্ক জল। O3 জিঙ্ক জল, এই যে ডবল বন্ড কাটো, দুদিকে দুটো অক্সিজেন। ওজোনোলিসিস বিক্রিয়ায় সরাসরি উত্তর লেখার নিয়ম, ডবল বন্ড কেটে দুদিকে দুটো অক্সিজেন লাগিয়ে দেয়, তাহলে একটা দুটো উত্তর আসবে। CH3 CH ডবল বন্ড ও, এটা একটা উত্তর এদিকের, প্লাস এটা আসবে ও ডবল বন্ড CH2, ডবল বন্ডটা দুজনেরই মধ্যে থাকবে, দুজনেরই ডবল বন্ড, প্রত্যেকটাতে একটা করে ও লাগিয়ে দেবে, এটাতেই এর সরাসরি উত্তর পাবে। ওজোনোলিসিস থেকে ডাইরেক্ট উত্তর লেখার নিয়ম, ডবল বন্ড কেটে দুদিকে দুটো অক্সিজেন লাগিয়ে দেবে, এক ধাপেই তুমি উত্তরটা পেয়ে যাবে। এক ধাপেই উত্তরটা পেয়ে যাবে। আচ্ছা, যেমন যদি একটা ডবল বন্ড থাকে তাহলে এদিকে আমরা দুটো উত্তর পাচ্ছি। আচ্ছা, যদি দুটো ডবল বন্ড থাকে, CH3 CH ডবল বন্ড C ডবল বন্ড CH2, যদি যৌগটায় দুখানা ডবল বন্ড থাকে, এক নম্বরে O3 আর দু নম্বরে জিঙ্ক আর জল, জিঙ্ক আর জল, জিঙ্ক আর জল। ওকে, এই যে ডবল বন্ড কাটো, দুদিকে দুটো অক্সিজেন লাগিয়ে দাও, ডবল বন্ড কাটো, দুদিকে দুটি অক্সিজেন লাগিয়ে দাও, মিলিয়ে দিচ্ছি। দুটো ডবল বন্ড থাকলে তিনখানা উত্তর, চারটা নয়। এই যে ডবল বন্ড, এই ডবল বন্ড কেটে এলে দেখো এদিকে একটা উত্তর, এদিকের একটা উত্তর, মাঝেরটা আর একটা উত্তর। CH3 CH ডবল বন্ড ও যুক্ত ও ডবল বন্ড C ডবল বন্ড ও, দ্যাট ইজ CO2, প্লাস ও ডবল বন্ড CH2 আর একটা যৌগ, ও ডবল বন্ড CH2। একটা ডবল বন্ড থাকলে দুটো উত্তর পাওয়া যায়, দুটো ডবল বন্ড থাকলে কটা পাচ্ছি? তিনটে উত্তর পাচ্ছি, চারটা নয়। আচ্ছা, একইভাবে EX দিয়ে বেশ কিছু উদাহরণ, CH3 CH ডবল বন্ড CH, আবার CH ডবল বন্ড CH2, এক নম্বরে O3 আর দু নম্বরে জিঙ্ক আর জল। তাহলে সেক্ষেত্রে আমরা কি উত্তর পাব? একই নিয়ম ফেলে দাও, যে ডবল বন্ড কাটো, দুদিকে দুটো অক্সিজেন লাগিয়ে দাও, ডবল বন্ড কাটো, দুদিকে দুটো অক্সিজেন যোগ করে দাও, তবেই উত্তর পাওয়া যাবে। এটা একটা উত্তর, মাঝেরটা একটা উত্তর, এদিকেরটা আর একটা উত্তর। তাহলে একটা যৌগ আসবে CH3 CH ডবল বন্ড ও যুক্ত ও ডবল বন্ড CH, আবার CH ডবল বন্ড ও প্লাস ও ডবল বন্ড CH। ওকে, আচ্ছা, একইভাবে EX দাও, CH3 CH3
ডবল বন্ড CH2, এটাতে ওজোনোলিসিস করলে আমরা কি পাই? 1 নম্বরে O3 আর 2 নম্বরে জিঙ্ক অবলিক জল, O3 আর জিঙ্ক অবলিক জল। তাহলে একই নিয়মে উত্তর বসিয়ে দাও, যে ডবল বন্ড কাটো, দুদিকে দুটো অক্সিজেন বসিয়ে দাও। তাহলে একটা উত্তর আসবে CH3 ডবল বন্ড O, যেমন আছে ছক দেখে দেখি, প্লাস O ডবল বন্ড CH2, O ডবল বন্ড CH2 বা CH2 ডবল বন্ড, এই হচ্ছে ওজোনোলিসিস। তাহলে এই একটা দুটো আমি বাড়ির জন্য দিচ্ছি, দেখা যায় কি উত্তরের হয়। এই রকম একটা বৃত্তাকার যৌগ, দুদিকে দুটো ডবল বন্ড আছে, এটাতে 1 নম্বরে O3 আর 2 নম্বরে জিঙ্ক আর জল, O3 আর জিঙ্ক জল। এর উত্তরটা আমরা একইভাবে বসাবে। এগুলোতে সমস্ত কার্বন আছে, বন্ধন রেখা সংকেত। হাইড্রোজেন বসাবে, একই নিয়মে উত্তর হবে। ডবল বন্ড কেটে দুদিকে দুটো অক্সিজেন বসাবে, দেখবে কি উত্তর হয়, আমরা পরের দিন দেখব। আচ্ছা, এটা আর পরেরটায় বেনজিন, 3টে ডবল বন্ড আছে, এটাতেও 1 নম্বরে O3 আর 2 নম্বরে জিঙ্ক অবলিক জল। তখন আমরা কি উত্তর পাবো? এই দুটোর ক্ষেত্রে আমরা কি উত্তর পাই? এই বৃত্তাকার এগুলোতে সমস্ত কার্বন আছে, সমস্ত কার্বন আছে, কার্বন বসাব সব জায়গাতে, ডবল বন্ড কেটে দুদিকে দুটো অক্সিজেন বসিয়ে দেবো, দেখবো আমরা কি উত্তর এগুলোতে পাই। আচ্ছা, এই দুটো তোমাদের দেওয়া থাকলো। আচ্ছা, এরপরে আসা যাক উল্টোটা। তুমি অ্যালকিন দেওয়া আছে, ওজোনোলিসিস করলে কি পাবে সেটা পেয়ে গেলে। এবার ডান দিকে উত্তর দেওয়া আছে, বাম সাইডে যৌগটা লিখতে হবে। এটা তুমি কি করে লিখবে? বাম সাইডে উত্তরটা কি করে লিখবে? না, তার জন্য নিয়ম হচ্ছে আমরা বিক্রিয়াটা উল্টো করে লিখি। ওজোনোলিসিসের ফলে উৎপন্ন কার্বনিল যৌগ থেকে পূর্বের অ্যালকিন লেখার নিয়ম, কার্বনিল যৌগের ডবল বন্ড ও অংশগুলিকে মুখোমুখি লিখে অক্সিজেনগুলিকে সরিয়ে নাও। এইটা হচ্ছে তার নিয়ম। দেখা যায় যে ডান দিকে যে যৌগগুলো দেওয়া থাকবে তার ডবল বন্ড ওগুলাকে মুখোমুখি লিখবে, দিয়ে অক্সিজেনটাকে সরিয়ে নেবে, তাহলেই তুমি অ্যালকিনটা ফেরত পেয়ে যাবে, পূর্বের অ্যালকিনটা ফিরে পেয়ে যাবে। আচ্ছা, আমরা প্রথম উদাহরণে আসি। বাম সাইডে দেওয়া নাই, জিজ্ঞাসা চিহ্ন। 1 নম্বরে O3 আর 2 নম্বরে জিঙ্ক অবলিক জল, O3 আর জিঙ্ক জল। O3 জিঙ্ক জল। আচ্ছা, এদিকে CH3CHO প্লাস CH2O, ডান দিকের উত্তরটা দেওয়া আছে। তাহলে বলছে বাম সাইডের অ্যালকিনটা কি হয়?
আচ্ছা, এই দুটো যৌগের ডবল বন্ড একটু সাজিয়ে লিখছি দেখো। CH3CH ওগুলাকে লিখবে ডবল বন্ড প্লাস এর অক্সিজেনটা এর দিকে মুখ করে লিখো, ও ডবল বন্ড CH2। ওটা সবসময় কার্বনের সঙ্গে ডবল বন্ডে আছে, ও ডবল বন্ড CH2 দিয়ে এই যে ওগুলিকে মুখোমুখি লিখো, দিয়ে এবার অক্সিজেনগুলোকে সরিয়ে নাও, দিয়ে হ্যাঁ মাঝখানটাকে জুড়ে দাও, তাহলে উত্তর পেয়ে যাবে CH3CH ডবল বন্ড CH2। এইটা হবে এর উত্তর। আগে আমরা কি লিখেছি, ডবল বন্ড কেটে দুদিকে দুটো অক্সিজেন বসিয়ে দিলাম, তাহলে দুটো উত্তর পেয়েছি। তাহলে এই দিক থেকে এটা লেখার নিয়ম না, ডবল বন্ড ওগুলোকে মুখোমুখি লিখো, দিয়ে অক্সিজেনটাকে সরিয়ে নাও, তাহলেই তুমি আগের উত্তরটা পেয়ে যাবে। তার বিপরীতটা হয়ে গেছে। আচ্ছা, একইভাবে EX বাম সাইডে জিজ্ঞাসা চিহ্ন, বিকারক পরপর দেওয়া আছে O3 আর জিঙ্ক জল। CH3(2CO) যুক্ত CH3CH2। এটা দেওয়া আছে CO যুক্ত CH3CH2। হ্যাঁ, CH3(2) C ডবল বন্ড যুক্ত O ডবল বন্ড CH, তাতে CH3। এই দুজনের দুটো অক্সিজেনকে সরিয়ে বাকিটাকে জুড়ে, যেমন নিয়ম আছে দুজনের অক্সিজেনকে মুখোমুখি লিখো, দিয়ে অক্সিজেনগুলোকে সরিয়ে নাও, তাহলে CH3(2C) ডবল বন্ড CH আচ্ছা, তারপরে O3 জিঙ্ক জল। এক্ষেত্রে CH3(2CO) যুক্ত OCH2 বা CH2O। তাহলে এটাকে আমরা সাজিয়ে যে CH3(2) C ডবল বন্ড যুক্ত O ডবল বন্ড CH2, এই দুজনের দুটো অক্সিজেনকে সরিয়ে দাও আর বাকিটাকে জুড়ে দাও। 2C ডবল বন্ড CH2 ডবল বন্ড CH2। ওকে। আচ্ছা, যদি এমন হয় ডান দিকে তিনটে উত্তর যদি আমরা পাই EX দিয়ে O3 আর জিঙ্ক জল, CH3CHO প্লাস CO2 প্লাস CH2O, ডান দিকে আমরা তিনটে উত্তর পাচ্ছি। তিনটে উত্তর, তখন আমরা অ্যালকিনটা কিভাবে লিখব না, মাঝে সেই যৌগটা থাকবে যার দুটো ডবল বন্ড আছে, মাঝে সেটাই থাকবে যার দুটো ডবল বন্ড। এই যে সাজিয়ে নাও, CH3CH ডবল বন্ড যুক্ত CO2কে ভেঙে O ডবল বন্ড C ডবল বন্ড যুক্ত O ডবল বন্ড CH2। এই দুটো O সরে গিয়ে জুড়ে গেল, এই দুটো O সরে গিয়ে বাকিটা জুড়ে গেল। হ্যাঁ, দুটো ডবল বন্ড হবে, এই যে মাঝে সেটাই থাকবে যার দুদিকে দুটো ডবল বন্ড। তাহলে উত্তর আসবে CH3CH যেমন আছে পরপর বসিয়ে দাও, ডবল বন্ড C ডবল বন্ড CH2 ডবল বন্ড C ডবল বন্ড CH2। আচ্ছা, EX দিয়ে CH3(2CO) প্লাস CHO প্লাস CH3CHO
এখানেও ডান দিকে 1 2 3 তিনখানা যৌগ দেওয়া আছে। তাহলে আগের উত্তরটা আমরা কিভাবে বসাবো? আচ্ছা, তাহলে সাজিয়ে নেওয়া যাক। না, CH3 সি ডবল বন্ড ও যুক্ত মাঝেরটা ও ডবল বন্ড CH, আবার CH ডবল বন্ড ও, মাঝে সেটাই থাকবে যার দুদিকে দুটো ডবল বন্ড থাকবে, প্লাস পরেরটা যেটা আছে ও ডবল বন্ড CH, তাতে লেগে আছে CH3। এই দুটো অক্সিজেন সরে গিয়ে জুড়ে গেল, আর এই দুটো অক্সিজেন সরে গিয়ে জুড়ে গেল। তাহলে উত্তরটা আসবে নিশ্চয়ই CH3 সি ডবল বন্ড, এই জায়গাটায় পৌঁছে গেলাম, CH আবার CH ডবল বন্ড CH, তাতে লেগে আছে CH3। এইটা হবে তার উত্তর। যেমনটা লেখা আছে, ওকে। আচ্ছা, এইটা হবে তার উত্তর। আচ্ছা, একইভাবে EX যদি কখনো এই ধরনের প্রবলেম দেয় যে অ্যালকিনটা লিখতে হবে O3 জিঙ্ক জল, ডান দিকে একটা উত্তর বলা আছে CH3CHO, এই একই যৌগ আছে CH3CHO, তখন আমরা উত্তরটা কীভাবে বসাব? ডান দিকে কটা যৌগ আছে? একটা যৌগ, এই তো। তাহলে এই সাইডে উত্তরটা লিখতে হবে। বুঝবে ওজোনোলিসিসে মিনিমাম 2 অণু উৎপন্ন হবে, কমপক্ষে কটা? 2। যখন একই অণু দুবার হবে তখন প্রশ্নে 2 থাকবে না, কিন্তু তোমাকেই প্রশ্নে কত বসিয়ে নিতে হবে? ডান দিকে 2। তাহলে একেই দুবার দুদিক করে লিখে দাও, CH3CH ডবল বন্ড যুক্ত ও ডবল বন্ড CH3, এই দুটো ওকে সরিয়ে নাও, বাকিটাকে জুড়ে দাও। তাহলে CH3CH ডবল বন্ড CH অ্যালকিন পাওয়া যায়, অ্যালকিন যৌগ হিসেবে পাওয়া যায়। ওকে। আচ্ছা, একইভাবে আবার একটা প্রবলেম, এইটাতে দুটো যৌগ বলেছে এ আর বি, দুটো অ্যালকিনেরই ওজোনোলিসিস করতে এই উত্তরটা পেয়েছি CH3CHO। এ আর বি দুটো অ্যালকিন, আগে আমরা একটা উত্তরে ছিলাম, দুটো যৌগ যার ওজোনোলিসিস করতে এই যে এটা পেয়েছি CH3CHO। তাহলে এ আর বি এই দুটো অ্যালকিন কী হবে? এখানে কটা উত্তর চেয়েছে? দুটো। তাহলে এই দুটো উত্তর তোমরা চিন্তা করে আমাকে পরের দিন বলবে। এটা আমি গ্যাপ রাখলাম। এটাই হচ্ছে ওজোনোলিসিস। এখানে আমরা একটা উত্তর লিখেছি, কিন্তু কখনো চেয়ে বসে যে দুটো যৌগ, দুটো যৌগের ওজোনোলিসিস করলে একটি যৌগ CH3CHO পাওয়া যায়। তাহলে সেই দুটো অ্যালকিন পরপর কী হবে উত্তর বসাতে হবে। আচ্ছা, এইটা পরের দিন আমাকে বলবে। তাহলে ওভারঅল ওজোনোলিসিস বিক্রিয়া যেটা আমরা পেলাম, বাম সাইড থেকে ডান সাইড উত্তর লেখার নিয়ম, ডবল বন্ড কাটো, দুদিকে দুটো অক্সিজেন লাগিয়ে দাও। আর ডান দিক থেকে বাম দিকের উত্তর লেখার নিয়ম যে যৌগগুলা ডবল বন্ড ও, এটাকে মুখোমুখি লিখো, দিয়ে অক্সিজেনগুলোকে সরিয়ে দাও, তাহলেই তুমি আগের উত্তরটা রিটার্ন পেয়ে যাবে। ওকে। আচ্ছা, এইটা পরের দিন আমাকে বলবে। এবারে এর একটা 1 নম্বরের থাকে, এইখানে লিখো ওজোনোলিসিস বিক্রিয়ায় জিঙ্ক চূর্ণ ব্যবহারের কারণ।
জিঙ্ক চূর্ণ ব্যবহারের কারণ, যে আমরা এই বিক্রিয়াটায় জিঙ্ক চূর্ণ ব্যবহার করছি তার কারণটা কি? কারণ হচ্ছে জেডেন চূর্ণ না ব্যবহার করিলে, যদি না ব্যবহার করতাম, উৎপন্ন H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড অ্যালডিহাইডকে অ্যাসিডে জারিত করে, অ্যালডিহাইডকে অ্যাসিডে জারিত করে, ফলে কার্বনিল যৌগ পাওয়া যায় না। কার্বনিল যৌগ পাওয়া যায় না। যে বিক্রিয়াটা লিখি কোত্থেকে এসেছে আমরা একটু মিলিয়ে নিই। অ্যালডিহাইড H2O2 দ্বারা জারিত হয়ে RC≡H পরিণত হয়। আচ্ছা, একটু মিলিয়ে নেই কীভাবে এই উত্তরটা আমরা লিখলাম। একদম প্রথমটাই চলে এসো, ওজোনোলিসিস বিক্রিয়া শুরুতে। প্রত্যেকটা বিক্রিয়াতে প্রথমে যে ওজোনাইড যৌগটা হয়েছে, ওজোনাইড জিঙ্ক আর জল দেওয়ার জন্য এই যে মাথার যে অক্সিজেনটা ও এটা জলের সঙ্গে যুক্ত হয়ে, আমরা এটা লিখিনি কোনোটার ক্ষেত্রে, কিন্তু প্রত্যেকটারই ডান দিকে H2O2 উৎপন্ন হয়েছে। সমস্ত ওজোনোলিসিস বিক্রিয়ার ডান সাইডের প্রোডাক্ট হচ্ছে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড। এটা কনস্ট্যান্ট সবকটা যৌগের ক্ষেত্রে। এখন হাইড্রোজেন পারঅক্সাইড যদি উৎপন্ন হয়, এ নিমেষে অ্যালডিহাইডকে জারিত করে অ্যাসিড করে দেবে। মানে কিটোন থাকলে উত্তর ঠিক আছে, কিন্তু অ্যালডিহাইড থাকলে কখনো অ্যালডিহাইড উত্তর হবে না। তৎক্ষণাৎ H2O2 অ্যালডিহাইডকে অ্যাসিডে পরিণত করে CHO গ্রুপটি পরিণত হয় COOH, অ্যাসিড হয়ে যায়। যে কারণে বলছি তাহলে তো আমরা কার্বনিল যৌগ পাবো না। এই হাইড্রোজেন পারঅক্সাইডকে তোমাকে বিক্রিয়া পাত্র থেকে সরাতে হবে। সমস্ত ওজোনোলিসিস বিক্রিয়ায় তার ডান দিকে উৎপন্ন হয়েছে H2O2। তাহলে H2O2কে সরানোর জন্য আমাদের কাছে কি রাস্তা আছে না, জিঙ্ক চূর্ণ জেডেন চূর্ণ H2O2কে ভেঙে H2O-তে পরিণত করে, H2O2কে ভেঙে H2O-তে পরিণত করে, জলে পরিণত করে। তাই অ্যালডিহাইডের জারণ হয় না, অ্যালডিহাইডের জারণ হয় না। যে হাইড্রোজেন পারঅক্সাইড যেটা উৎপন্ন হয়েছিল, জিঙ্ক চূর্ণ একে ভেঙে দেয়, ভেঙে এই যে একটা অক্সিজেন টেনে নিল, জিঙ্ক হয়ে গেল জিঙ্ক অক্সাইড, আর হাইড্রোজেন পারঅক্সাইডটা হয়ে গেল জল। জিঙ্কটা হয়েছে জিঙ্ক অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড হয়েছে জল। তাহলে ডান দিকে এই জন্য H2O2-র পরিবর্তে তুমি জল পাবে। তাহলে H2O2 যদি না থাকে, অ্যালডিহাইড আর কখনো অ্যাসিড হবে না। যদি জিঙ্ক চূর্ণ না ব্যবহার করতাম, তাহলে যতগুলো ক্ষেত্রে অ্যালডিহাইড লিখেছিলে, অ্যালডিহাইড কখনোই পেতে না, সবকটাতে তুমি পেয়ে যেতে অ্যাসিড। যে কারণে বলছে যে অ্যালডিহাইডকে পাওয়ার জন্য আমরা জিঙ্ক চূর্ণটা ব্যবহার করি, যাতে কোনো কার্বনিল যৌগের জারণ আর না হয়। এই হচ্ছে অল ডিটেলস ওজোনোলিসিস বিক্রিয়া। বাম সাইড থেকে ডান সাইড লেখার নিয়ম, ডবল বন্ড কেটে দুটো অক্সিজেন লাগিয়ে দেয়। আর ডান দিক থেকে বাম দিক লেখার নিয়ম, ডবল বন্ড ওগুলাকে মুখোমুখি লিখো, দিয়ে অক্সিজেনগুলোকে সরিয়ে নাও, তাহলেই বাকি অংশটা জুড়ে যাবে, তবেই আমরা অ্যালকিনটা উত্তর হিসাবে পেয়ে যাব। ওকে, এই হচ্ছে ওজোনোলিসিস। আর যৌগটা দেখে অ্যালডিহাইড না কিটোন কি করে বুঝবে না, ডবল বন্ড কার্বনে যদি এইচ লেগে থাকে সে হবে অ্যালডিহাইড, এইচ না থাকলে সেটা হবে কিটোন। বাইর থেকে দেখে চেনার উপায়, এইচ থাকলে অ্যালডিহাইড, এইচ না থাকলে কিটোন। অ্যালকিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে এই ওজোনোলিসিস বিক্রিয়া, যেটা আমাদের শেষ হলো। আচ্ছা, এবারে আসো 3 নম্বরে, সিস হাইড্রক্সিলেশন
সিস হাইড্রক্সিলেশন বিক্রিয়া, অ্যালকিনের খুব গুরুত্বপূর্ণ একখানা বিক্রিয়া সিস হাইড্রক্সিলেশন বিক্রিয়া। আচ্ছা, আমরা বিক্রিয়াটা কি লিখি? কোনো অ্যালকিনকে লঘু ও শীতল ক্ষারীয় KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, লঘু ও শীতল ক্ষারীয় KMnO4 বা OSO4 অসমিয়াম টেট্রক্সাইড ক্ষারীয় KMnO4 কিংবা OSO4 সহ বিক্রিয়া ঘটালে অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত দুটি কার্বনের একই দিকে দুটি OH গ্রুপ যুক্ত হয়। দুটি OH গ্রুপ যুক্ত হয়। অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত দুটি কার্বনের একই দিকে দুটি OH গ্রুপ যুক্ত হয়। একে সিস হাইড্রক্সিলেশন বলে। সিস হাইড্রক্সিলেশন বলে, একেই বলা হয় সিস হাইড্রক্সিলেশন। ডবল বন্ড কার্বনের একটা সাইডে দুটো OH গ্রুপ যুক্ত হয়, সিস হাইড্রক্সিলেশন। আচ্ছা, আমরা বিক্রিয়াটা লিখি। RCH ডবল বন্ড CHR, যে কোনো একটা অ্যালকিন, RCH ডবল বন্ড CHR বিকারক ক্ষারীয় KMnO4 অবলিক OH মাইনাস পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষারীয় দ্রবণ সঙ্গে, এই যে দ্রবণ বলতে জল, আর অ্যাকচুয়ালি এটা জারণ বিক্রিয়া, তাই ও থার্ড ব্র্যাকেট, জারণের প্রতীক হচ্ছে ও থার্ড ব্র্যাকেট, জল আর ও থার্ড ব্র্যাকেট, ক্ষারীয় KMnO4, দ্রবণ বলতে জল আর জারণ বিক্রিয়া। এই যে এক ধাপের উত্তর, ডবল বন্ড সরিয়ে দাও, সংযুক্ত দুটো কার্বনের একই দিকে দুটো OH গ্রুপ যোগ করে দাও। RCH CHR, এদিকেও OH আর এ সাইডেও OH, সংযুক্ত দুটো কার্বনের একই দিকে দুটি OH গ্রুপ যুক্ত হয়ে যাবে, OH আর OH। আচ্ছা, এটা হচ্ছে সিস ডাইল। সিস মানে একই দিকে, ডাইল মানে দুটো OH গ্রুপ, একই দিকে দুটো OH গ্রুপ যুক্ত হয়। হাইড্রক্সিলেশন কথার অর্থ OH গ্রুপ যোগ হচ্ছে, OH গ্রুপ। সিস মানে একই দিকে দুটো OH গ্রুপ যুক্ত হচ্ছে, দ্যাট ইজ কল্ড সিস হাইড্রক্সিলেশন। যেমন CH3 CH ডবল বন্ড CH CH3, কোনো একটি অ্যালকিন, সেই একই বিকারক ক্ষারীয় KMnO4 অবলিক OH মাইনাস জল ও থার্ড ব্র্যাকেট, ডবল বন্ডকে উঠিয়ে দাও আর একই দিকে দুটো OH গ্রুপ যোগ করে দাও, CH3 CH OH CH OH CH3 CHOH CHOH CH3। বা ইথিলিন CH2 ডবল বন্ড CH2, তাতেও সে লঘু ও শীতল ক্ষারীয় KMnO4। এই বিকারকগুলো দিলে একই দিকে দুটো OH গ্রুপ যুক্ত হয়ে যাবে, CH2OH CH2OH। এটাই হচ্ছে সিস হাইড্রক্সিলেশন।
আচ্ছা, এটা গেলো আমাদের 3 নম্বরের বিক্রিয়া। এবারে আসি 4 নম্বরে। ট্রান্স হাইড্রক্সিলেশন। ট্রান্স হাইড্রক্সিলেশন, ট্রান্স হাইড্রক্সিলেশন একই বিক্রিয়া, কিন্তু দুটো উল্টো দিকে যোগ হবে। তার বিকারকটা কি আমরা দেখি। আচ্ছা, প্রথমে ধাপে ধাপে কোনো অ্যালকিনকে জৈব পার অ্যাসিড যার সংকেত ব্র্যাকেটে আর CO3H। পার অ্যাসিড চেনার উপায়, 3টে অক্সিজেন থাকবে, আর সি 3টে অক্সিজেন এইচ। জৈব পার অ্যাসিড CO3 সহযোগে বিক্রিয়া ঘটালে অ্যালকিন ইপোক্সাইড যৌগ উৎপন্ন হয়। অ্যালকিন ইপোক্সাইড যৌগ উৎপন্ন হয়। ইপোক্সাইড যৌগ উৎপন্ন হয়, যদিও খুব সুন্দর একটা নাম আছে এই স্টেপটার। একে প্রিলেস চিয়েভ বিক্রিয়া বলে। একে প্রিলেস চিয়েভ বিক্রিয়া বলে। প্রিলেস চিয়েভ বিক্রিয়া স্টেপটাকে বলে। উৎপন্ন যৌগকে লঘু অ্যাসিড বা ক্ষার দ্বারা আর্দ্র বিশ্লেষিত করিলে অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত দুটি কার্বনের দুই বিপরীত দিকে দুটি OH গ্রুপ যুক্ত হয়। দুটি কার্বনের দুই বিপরীত দিকে দুটি OH গ্রুপ যুক্ত হয়। একে ট্রান্স হাইড্রক্সিলেশন বলে। একে ট্রান্স হাইড্রক্সিলেশন বলে। সেটা সিস হাইড্রক্সিলেশন গিয়েছে, আর এটা ট্রান্স হাইড্রক্সিলেশন। আচ্ছা, বিক্রিয়াটা লিখি। আগে পার অ্যাসিডের পরিচয়টা নিয়ে নাও। জৈব পার অ্যাসিড, এই যে পার অ্যাসিডের গঠন RC ডবল বন্ড OH। এই বন্ডটাকে বলে পারক্স বন্ধন। দুটো অক্সিজেন সিঙ্গেল বন্ডে থাকলে তাদেরকে বলে পারক্স বন্ধন। আর পারক্স থাকলেই অ্যাসিডটার নামের আগে পার কথাটা যোগ হয়ে যায়। যেমন বেশ কয়েকটা পার অ্যাসিডের আমরা পরিচয়টা একটু জেনে নিই। CH3 C ডবল বন্ড OH, এটার নাম পার অ্যাসিটিক অ্যাসিড।
CH3 C ডবল বন্ড OH এর নাম অ্যাসিটিক অ্যাসিড, আর একটা ও জুড়ে দিতে তার নামের আগে পার কথাটা যোগ হয়ে গেল। একইভাবে CF3 C ডবল বন্ড OH, তিনটে অক্সিজেন থাকলেই বুঝবো যে এটা কি অ্যাসিড, পার অ্যাসিড। এটা হচ্ছে ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড। ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড বা বহুল পরিচিত একটা পার অ্যাসিড বেনজিন বলয় সি ডবল বন্ড OH, যার মেটাতে আছে Cl। মেটাক্লোরো পার বেঞ্জোইক অ্যাসিড। মেটাক্লোরো পার বেঞ্জোইক অ্যাসিড, সংক্ষেপে MCPBA, মেটাক্লোরো পার বেঞ্জোইক অ্যাসিড। আচ্ছা, এবার আমরা বিক্রিয়াটায় ফিরি। অ্যালকিন RCH ডবল বন্ড CHR, MCPBA পার বেঞ্জোইক অ্যাসিড, সংক্ষেপে এই নামে ডাকা হয়। আচ্ছা, কোনো একটা অ্যালকিনকে পার অ্যাসিড, যে কোনো একটা আমরা পার অ্যাসিড দিয়ে দিলাম, এই যে পার অ্যাসিটিক অ্যাসিড CH3 COOH। অ্যালকিনের সঙ্গে পার অ্যাসিডের বিক্রিয়া, যেটাকে প্রিলেস CF বিক্রিয়া বলে বলা হয়, প্রিলেস CF বিক্রিয়া। আচ্ছা, নিয়মটা মিলিয়ে নাও। এর তিনটে অক্সিজেনের একটা অক্সিজেন অ্যালকিনে চলে আসবে, এসে সংযুক্ত দুটো কার্বনের মাঝখানে অক্সিজেনটা যোগ হয়ে যায়, এই যৌগটা আসবে। RCH CHR, সংযুক্ত দুটো কার্বনের মাঝখানে একটা কি যোগ হয়ে গেল, একটা অক্সিজেন যোগ হয়ে গেল। RCH CHR, এদের মাঝখানে একটা অক্সিজেন যোগ হয়ে গেল। আচ্ছা, এটাকেই আমরা বলি ইপক্সাইড। অ্যালকিন অক্সাইড বাজার আর একটা নাম ইপক্সাইড। অ্যালকিন অক্সাইড বাজার আর একটা নাম ইপক্সাইড। আচ্ছা, উৎপন্ন যৌগে এই স্টেপটাকে আমরা বলি প্রিলেস CF বিক্রিয়া। এই যে প্রথম স্টেপটা, এটাকেই বলা হয় প্রিলেস CF বিক্রিয়া, যেটাতে লঘু অ্যাসিড বা ক্ষার, লঘু হচ্ছে ডাইলুট, সংক্ষেপে ডিল বলে বলা হয় NaOH বা HCl, যে কোনো একটা ডাইলুট NaOH অর HCl, লঘু অ্যাসিড বা ক্ষার তুমি দিয়ে দিলে পরের স্টেপটাতে লঘু NaOH অর HCl। যেমন স্টেপগুলো বলা আছে যে এটা আর্দ্র বিশ্লেষণ স্টেপ। উত্তর আসবে এই ডবল বন্ডে চলে যাও, ডবল বন্ডকে সরিয়ে সংযুক্ত দুটো কার্বনের দুই দিকে দুটো OH গ্রুপ, কিন্তু দুটো OH যেন পরস্পর বিপরীত গঠন বিশিষ্ট হয়। আর CHR, আচ্ছা, এটা দুটো নিয়ম বলে দিই। একই দিকে যদি দুটো OH গ্রুপ আমরা লিখি একই দিকে, তাহলে এখানে লিখে দিতে হবে ট্রান্স ডাইঅল। যদি একই দিকে দুটো OH গ্রুপ লিখতে কোনো বাধা নেই, তখন ট্রান্স কথাটা লিখে দিতে হবে। আর না হলে দুটো OHকে দুটো উল্টো দিকে করে লিখে দিতে পারো, দুটো OH যেন দুটো উল্টো দিকে চলে যায়। তাহলে আগেরটায় সিস মানে একই দিক, এটাই ট্রান্স মানে উল্টো দিক। আচ্ছা, EX দিয়ে, যেমন CH3 CH ডবল বন্ড CH3 CH ডবল বন্ড CH3। যে কোনো একটা পার অ্যাসিড তুমি দিয়ে দাও, এই যে ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড
CF3C3OH। আমরা যে কোনো পার অ্যাসিড ব্যবহার করতে পারি। তাহলেই উত্তর আমরা পেয়ে যাব যে প্রথমে ইপক্সাইডটা লিখো, CH3CH দিয়ে দুটোর মাঝখানে একটা অক্সিজেন যোগ করব, যেটাতে লঘু ক্ষার ডাইলুট NaOH or HCl। তাহলে প্রথমটা থেকে উত্তরটা লিখি, CH3CH হয় এর এদিকে এটা OH, এর তখন উল্টো দিকে OH, এটা লিখতে পারি, বা একাধিক গঠন দিয়ে লেখা যেতে পারে। আচ্ছা, অর বা উত্তর একই কিন্তু গঠন এইভাবেও তুমি দেখাতে পারো, CH3CH3 এটাতে যদি এভাবে OH লেখা হয় এভাবে, তখন এটাতে বিলোতে OHটা লিখতে হবে, যাকে আমরা বলি ট্রান্স ডাইওল, যে দুটো OH গ্রুপ দুই বিপরীত দিকে আছে। যেভাবে খুশি লিখতে পারে, দুটো উল্টো দিক করে লেখা যায় বা একই দিক করে লিখলে একটা অ্যাবাব আর একটা বিলো, তাহলে বুঝিয়ে গেছে যে এটা ট্রান্স ডাইওল। সিস ডাইওল একটা উত্তর আর ট্রান্স ডাইওল আর একটা উত্তর। আচ্ছা, এবার 5 নম্বরে, ওয়াকার পদ্ধতি। ওয়াকার পদ্ধতি আচ্ছা, ওয়াকার পদ্ধতি কোনো অ্যালকিনকে PdCl2 সমন্বিত CuCl2 দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে অ্যালকিন জারিত হয়ে কার্বনিল যৌগে পরিণত হয়। কার্বনিল যৌগে পরিণত হয়, একে ওয়াকার পদ্ধতি বলে। একে ওয়াকার পদ্ধতি বলে। আচ্ছা, বিক্রিয়াটা দেখছি। আর CH ডবল বন্ড CH2 কোনো একটা অ্যালকিন, আর CH ডবল বন্ড CH2 বিকারক PdCl2 প্যালাডিয়াম ক্লোরাইড সঙ্গে কিউপ্রিক ক্লোরাইড CuCl2, দুটো ক্যাটালিস্ট লাগে, প্যালাডিয়াম ক্লোরাইড CuCl, আর দ্রবণ হচ্ছে জল। বিক্রিয়াটা জারণ বিক্রিয়া, তাই ও থার্ড ব্র্যাকেট। ওয়াকার পদ্ধতি চেনার উপায়, PdCl2 CuCl2 আর দ্রবণ মানে জল, জারণ, যার কাজ এই যে বন্ডটা CH ডবল বন্ড CH2 এই গ্রুপটাকে পরিণত করে C ডবল বন্ড ও CH3 গ্রুপে। CH ডবল বন্ড CH2 গ্রুপটা পরিণত হয় C ডবল বন্ড ও CH3। CH ডবল বন্ড CH2 গ্রুপটা পরিণত হয় C ডবল বন্ড ও CH3 গ্রুপে। যেমন CH2 ডবল বন্ড CH2, তাহলে এখানে আর এর জায়গায় H বসিয়েছি, তাহলে এখানেও সেই আর এর জায়গায় H, HC ডবল বন্ড ও
CH3। তারপরে CH3 CH ডবল বন্ড CH2, সেটাও পরিণত হয় CH3 C ডবল বন্ড ও CH3। আর এর জায়গায় CH3, এখানেও আর এর জায়গায় কি CH3 গ্রুপ, দ্যাট ইজ কল্ড ওয়াকার্স মেথড। CH ডবল বন্ড CH2 গ্রুপটা পরিণত হয় CO CH3 গ্রুপে, এটাকেই বলা হয় ওয়াকার পদ্ধতি। আচ্ছা, এটা 5 নম্বর। 6 নম্বরে হাইড্রোবোরেশন জারণ। হাইড্রোবোরেশন জারণ বিক্রিয়া, হাইড্রোবোরেশন জারণ পপুলার একটা নেম, রিয়াকশন হাইড্রোবোরেশন জারণ। আচ্ছা, বিক্রিয়াটা আগে টিকার আকারে আমরা বসাই। কোনো অ্যালকিনকে ডাইবোরেন যার সংকেত B2H6 সহ বিক্রিয়া ঘটালে ট্রাইঅ্যালকিল বোরেন পাওয়া যায়। ট্রাইঅ্যালকিল বোরেন পাওয়া যায়। উৎপন্ন যৌগকে H2O2 / NaOH সহ বিক্রিয়া ঘটালে 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। প্রাইমারি অ্যালকোহল পাওয়া যায়। সমগ্র বিক্রিয়াটিতে মার্কোনিকভ নিয়মের বিপরীতে জল যোগ হয়। মার্কোনিকভস নিয়মের বিপরীতে জল যোগ হয়। একে হাইড্রোবোরেশন জারণ বলে। একে হাইড্রোবোরেশন জারণ বিক্রিয়া বলে। হাইড্রোবোরেশন জারণ। আচ্ছা, আমরা বিক্রিয়াটা ধাপে ধাপে লিখি। RCH ডবল বন্ড CH, RCH ডবল বন্ড CH2 কোনো একটি অ্যালকিন, এর সঙ্গে ডাইবোরেন B2H6 ব্র্যাকেটে 2BH3 twice BH3 2BH3। শোনো, বিতে কটা এইচ লেগে আছে? 3টে এইচের জায়গায় এই গ্রুপটা 3 বার বির সঙ্গে যোগ হবে। তবে এটা হচ্ছে অ্যালকিন,
যোগ হবে এটা অ্যালকিল রূপে, অ্যালকিনটা অ্যালকিল রূপে যোগ হয়। তার কাজ হচ্ছে ডবল বন্ডটাকে সরিয়ে নিতে হবে। ডবল বন্ডটাকে সরালে এই কার্বনে একটা হাইড্রোজেন যোগ হবে, আর ধারের কার্বনটাই বোরনের সঙ্গে যোগ হবে। 3 বার যোগ হয়, তাই অনেক ক্ষেত্রে আমরা সামনে 3 বসিয়ে দিই। এই যে প্রথম স্টেপটা লিখছি, আর CH ডবল বন্ড সরানোর জন্য একটা হাইড্রোজেন আমরা বসাইলাম CH2, তারপরে এটা যেমন আছে তাই CH2, টোটালটা হোল 3B, আর CH2 হোল 3B মিলিয়ে দিই। ধারের কার্বনটা বোরনের সঙ্গে যোগ হবে, আর তার আগের কার্বনটা হাত পূরণের জন্য একটা কি যোগ করলাম, হাইড্রোজেন। তাহলে আর CH2, তারপরে যেমন আছে CH2, এটা 3 বার লাগছে তাই হোল 3B। এই কম্পাউন্ডটার নাম ট্রাইঅ্যালকিল বোরেন। ট্রাইঅ্যালকিল বোরেন। উৎপন্ন যৌগ কি H2O2 অবলিক NaOH। H2O2 অবলিক NaOH দিলে এই যে শেষ স্টেপের উত্তর, বিটাকে সরিয়ে দাও, এইদিকে একটা OH গ্রুপ যোগ করে দাও, বি সরিয়ে একটা কি গ্রুপ, OH। সামনে 3 আছে বলে অনেকে সামনে 3টা বসিয়ে দাও, আর CH2 বির জায়গায় বসবে OH। এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, ফাইনাল প্রোডাক্ট। এবারে আমরা 2টো ধাপে উত্তর করলাম, যদি 1 ধাপের উত্তর করতে দেয় যে সরাসরি উত্তরটা লিখতে হবে, 1 নম্বরে B2H6 আর 2 নম্বরে H2O2 অবলিক NaOH, তখন আমরা কি উত্তর পাবো না, মার্কনিকভস নিয়মের বিপরীতে জল যোগ হবে। বিপরীতে মানে ঋণাত্মক অংশটা বেশিতে লাগবে আর এইচটা হচ্ছে কমে লাগবে। জলে ঋণাত্মক অংশ বেশি হাইড্রোজেনযুক্ত কার্বনে আর এইচটা কমে, তখন এই উত্তরটা তুমি পেয়ে গেলে। এটা হচ্ছে সরাসরি উত্তর, আর 2 ধাপে চাইলে 2 ধাপে আমরা উত্তরটা লিখতে পারতাম। যেমন EX, আচ্ছা CH2 ডবল বন্ড CH2 ইথিলিন, যার উভয় দিক সমান তার জন্য কোনো নিয়মের দরকার নেই, একটাতেই উত্তর হয়ে যাবে। পরপর 2টো বিকারক বসিয়ে দাও, B2H6 আর 2 নম্বরে H2O2 অবলিক NaOH, যার উভয় দিক সমান, যে কোনো একটা দিকে জলের H, যে কোনো একটা দিকে জলের OH। তাহলে CH2 তাতে লেগে গেল OH, CH2OH। হ্যাঁ, আচ্ছা যদি এমনটা দেখতে পাও যে উভয় দিক সমান, CH ডবল বন্ড CH2 ডবল বন্ড CH, এটাই মার্কনিকভসের বিপরীত নিয়ম। ধারের কার্বনে OH, আগের কার্বনে H লাগবে। তাহলে CH2OH। এটা হচ্ছে হাইড্রোবোরেশন জারণ বিক্রিয়া। 7 নম্বর পলিমারাইজেশন বিক্রিয়া, অ্যালকিনের পলিমারাইজেশন বিক্রিয়া। অ্যালকিনের পলিমার গঠনের বিক্রিয়া, অ্যালকিনের পলিমার। আচ্ছা আমরা অ্যালকিনটা নিয়ে নিলাম ইথিলিন, CH2 ডবল বন্ড CH2। একটু পলিমারের উদাহরণটা আমরা বসাই, যে কোনো ক্ষুদ্র অংশ একাধিক সংখ্যক পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে খুব দীর্ঘ শৃঙ্খলের একটা যৌগ গঠন করে, যৌগটাকে বলে পলিমার, আর যার থেকে উৎপন্ন হয় সেটা হচ্ছে মনোমার। বিক্রিয়াগুলোকে বলা হয় পলিমারাইজেশন বিক্রিয়া। যেমন ইথিলিন, N সংখ্যক ইথিলিন খুব নিম্ন চাপে 7 থেকে 8 ATM প্রেসার আর 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা সঙ্গে
একটা বিখ্যাত অনুঘটক লাগে জিগলার নাটা। জিগলার নাটা অনুঘটকের উপস্থিতিতে এই বিক্রিয়াটার জন্য যে ক্যাটালিস্টটা ব্যবহার করে, জিগলার নাটা টাইটানিয়াম টেট্রাক্লোরাইড আর ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম Al C2H5 এর সমষ্টি হচ্ছে জিগলার নাটা। আচ্ছা, এই বিকারকটার কাজ এই যে ইথিলিনের পলিমার গঠন, দেখো এই অংশটা বারবার যোগ হয়ে যাবে, যেটা একবারের বেশি লেখা হয় না। CH2 একই অণু অসংখ্য সংখ্যক, যেটা একবারে সংক্ষেপে লিখে দেওয়া হোল N। মনোমার ইথিলিন, পলিমারের নাম পলিইথিলিন বা সিম্পলি পলিইথিলিন বা পলিথিন বলে যেটাকে বলা হয়। ইথিলিনের পলিমার হচ্ছে পলিথিন, এটা হ্যাঁ পলিইথিলিন বা পলিথিন, এটাই পলিমার। একটা আমরা যে প্লাস্টিকগুলো ব্যবহার করি সেগুলো এক একটা পলিমার। আচ্ছা, একইভাবে প্রোপিন CH3CH ডবল বন্ড CH2 প্রোপিন, তারও সেই জিগলার নাটা নিম্নচাপ নিম্ন উষ্ণতায় বিক্রিয়া ঘটালে তারও পলিমারটা আমরা পাবো। তার পলিমারটা যেটা যে ডবল বন্ডটাকে শুধু সিঙ্গেল বন্ড করে দেয়, আর যে যেমন আছে তাই থাকবে পুরো, ডবল বন্ডটা হয়ে যাবে সিঙ্গেল বন্ড। এইটা হচ্ছে টোটাল হোল 3, টোটালটা হচ্ছে হোল A। আচ্ছা, এটা পলিপ্রোপিলিন, পলিপ্রোপিলিন যেমন মনোমার তেমন হবে পলিমার, এ যেমন আছে এটাও সেরকম থাকবে, শুধু ডবল বন্ডটা হয়ে যাবে সিঙ্গেল বন্ড, হোল A। পলিপ্রোপিলিন, এটাই হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়া। ওকে। আচ্ছা, বাকি অ্যালকিনের একদম শেষ বিক্রিয়া যেটা 8 নম্বরে, অ্যালকিনের অসম্পৃক্ততার প্রমাণ। ব্র্যাকেটে অ্যালকিনের শনাক্তকরণ। অ্যালকিনের অসম্পৃক্ততার প্রমাণ, এটাকেই আর একটা নামে বলি অ্যালকিন শনাক্তকরণ। অ্যালকিনের শনাক্তকরণ। আচ্ছা, দুখানা বিকারক আছে, অসম্পৃক্ততা মানে অ্যালকিনে যে ডবল বন্ড আছে সেটা তুমি কি করে প্রমাণ করবে, আর তাকেই ঘুরিয়ে বলা যেতে পারে এটা অ্যালকিনের শনাক্তকরণ। দুখানা বিকারক আছে, একটা হচ্ছে এতে, এই পরীক্ষাটাকে বলা হয় বেয়ারের পরীক্ষা। বেয়ারের পরীক্ষা, এই বেয়ারের পরীক্ষা দ্বারা প্রমাণ করা যায় অ্যালকিন অসম্পৃক্ততা বা অ্যালকিনকে শনাক্ত করা যায়। আমরা পরীক্ষাটা একটু লিখি। অ্যালকিনকে লঘু ও শীতল ক্ষারীয় KMnO4 দ্রবণ ব্র্যাকেটে বেয়ারের বিকারক। এই বিকারকটাকে বলে বেয়ারের বিকারক। লঘু ও শীতল ক্ষারীয় KMnO4 দ্রবণ সহ বিক্রিয়া ঘটালে KMnO4 এর লালচে বাদামি বর্ণহীন হয়। KMnO4 এর যে রংটা আমরা জানি লালচে, আচ্ছা 1 মিনিট, লালচে বেগুনি বর্ণহীন হয়। এই পরীক্ষা দ্বারা
অ্যালকিনের অসম্পৃক্ততা প্রমাণ করা যায়। অ্যালকিনের অসম্পৃক্ততা প্রমাণ করা যায়। অ্যালকিন শনাক্ত ও করা হয়। এই পরীক্ষা দ্বারা আমরা অ্যালকিনকেও কী করতে পারি? শনাক্ত করতে পারি। অ্যালকিন শনাক্ত ও করা হয়। আচ্ছা, বিক্রিয়াটা লিখছি, দেখো, যেটা অলরেডি এর আগে পড়ে বসেছি। সিস হাইড্রোক্সিলেশন বিক্রিয়া, RCH ডবল বন্ড CH আর এটাতে ক্ষারীয় KMNO4 অবলিক OH মাইনাস, তাতে জল আর ও থার্ড ব্র্যাকেট, জল আর ও থার্ড ব্র্যাকেট। আচ্ছা, ডবল বন্ডটা সরিয়ে সংযুক্ত দুটো কার্বনের একই দিকে দুটো OH গ্রুপ যোগ হয়, RCH আর যেটাকে আমরা বলি সিস ডাইঅল। এর বর্ণটা হচ্ছে বর্ণহীন। এই যে কালারটা চেঞ্জ করে গেছে, KMNO4-এর যে বর্ণটা আমরা দেখি বেগুনি বর্ণ, অ্যালকিনে যোগ করা মাত্রই দেখা যাচ্ছে কোনো বর্ণটা দেখা যাচ্ছে না। বর্ণহীন দেখেই বুঝলাম যে নিশ্চয়ই এর মধ্যে ডবল বন্ড আছে। এটাই অসম্পৃক্ততার পরিচয়, আর এটাই অ্যালকিনের শনাক্তকরণ পরীক্ষা। যেমন ইথিলিন CH2 ডবল বন্ড CH2 ক্ষারীয় KMNO4, সেই বর্ণহীন যার উত্তরটা হচ্ছে একই দিকে দুটো OH গ্রুপ লাগে, বর্ণহীন। আচ্ছা, যৌগটার নাম ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল। এই বেয়ারের পরীক্ষা দিয়ে চেনা যায় যে এই যৌগগুলো অ্যালকিন কিনা। রঙটা আদৌ কাছে থাকবে না, কালারলেস হয়ে যাবে। কালার কম্পাউন্ড কালারলেস হলেই বোঝা যায় নিশ্চয়ই ওর মধ্যে ডবল বন্ড আছে বা ওটাই অ্যালকিন। আচ্ছা, এটা একটা পরীক্ষা। আর বিতে ব্রোমিন জল, ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া একই। ব্রোমিন জলের বর্ণটা হচ্ছে লালচে বাদামি, অ্যালকিনে যোগ করা মাত্রই দেখা যাচ্ছে তার কালারটা হয়ে গেছে কালারলেস। অ্যালকিনকে ব্রোমিন দ্রবণ সহ বিক্রিয়া ঘটালে ব্রোমিনের লালচে বাদামি বর্ণ বর্ণহীন হয়। এই পরীক্ষা দ্বারা অ্যালকিন শনাক্ত করা। অ্যালকিন শনাক্ত করা হয়। অ্যালকিনের অসম্পৃক্ততাও প্রমাণ করা যায়। মানে একই এক্সপেরিমেন্ট, এটা দিয়েও তুমি বলতে পারো অ্যালকিন অসম্পৃক্ততা বা অ্যালকিন শনাক্ত করা যায়। এই যে এক লাইনে যেটা গতদিন পড়েছো, জুতো বিক্রিয়া, RCH ডবল বন্ড CHR, তাতে ব্রোমিন Br2 অবলিক CCl। এই ব্রোমিনের বর্ণটা হচ্ছে লালচে বাদামি, যোগ করা মাত্র দেখা যাচ্ছে তার বর্ণটা হয়ে গেছে বর্ণহীন। সংযুক্ত দুটো কার্বনের দুটো Br গ্রুপ যুক্ত হয়ে যায়, এটা হচ্ছে বর্ণহীন। রঙিন যৌগটা হয়ে গেছে বর্ণহীন।
এটাই প্রমাণ করে অ্যালকিন সম্পৃক্ত, এর মধ্যে ডবল বন্ড আছে। আর এটাই প্রমাণ করে অ্যালকিন যৌগ। যেমন CH2 ডবল বন্ড CH2, তাতে ব্রোমিন CCl4, তাহলে হবে CH2 Br CH2 Br। বর্ণ ইথিলিন ডাইব্রোমাইড, ইথিলিন ডাইব্রোমাইড। আচ্ছা, এই হচ্ছে অল ডিটেলস অ্যালকেন কমপ্লিট। পরের দিন অ্যালকাইন।